সাদা কালো চেকবোর্ড আর তার সঙ্গে ৬৪টা ঘুঁটি। আর এই খেলাতে শুধু লাগে বুদ্ধি। বুদ্ধি ছাড়া এই খেলা একেবারেই যায় না। কিন্তু সবাই মনে করেন এ আর এমন কি, ক্রিকেট ফুটবলের মাঝে এই দাবা খেলা কোথায় যেন দাঁড়িয়ে আছে। এই খেলার পিছনে যে কত ঘাম, রক্ত আর স্ট্রাগল থাকে সে কথা আমাদের মতো সাধারণ মানুষদের সত্যিই অজানা থাকে। সেই অজানা কথাই এবার সেলুলয়েডে বড় পর্দায়, সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, উইন্ডোজ প্রোডাকশন। সেই নিয়ে কথা বলতেই, সেই গল্প, সেই জার্নি নিয়ে কথা বলতেই আজ আমি এখানে উপস্থিত হয়েছি উইন্ডোজের অফিসে। আর আমার সঙ্গে যারা রয়েছেন তারা দেখতেই তো পারছেন, অর্ঘ্য, চিরঞ্জিত দা, ঋতুদি, নন্দিতাদি এবং পরিচালক পথিকৃৎ। সকলকে স্বাগতম আজকাল.in-এ। যেটা বলছিলাম প্রথমেই, যেটা দিয়ে শুরু করলাম, যে দাবা খেলা নিয়ে মাতামাতি হই হই এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত, যদিও আমাদের বাংলায় এখনো পর্যন্ত প্রচুর গ্র্যান্ডমাস্টার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই মাতামাতিটা নেই। এটা কেন, কিসের জন্য? এটা বোঝা মুশকিল। তবে একটা জিনিস হচ্ছে, এখানে গ্রাম বাংলা তো বেশি, বাংলা মানে প্রধানত গ্রাম বাংলা। আজকে আমরা শহর গড়েছি বা এসেছি হয়তো, কিন্তু বেসিক্যালি যেটা হয়, এখানে দৌড়দৌড়ি ছাড়া, মাঠ থেকে মাঠে ছুটে যাওয়া, রাস্তা নেই, সেখান থেকে সাইকেলে করে বহু দূর গিয়ে তারপরে কিছু কাজকর্ম করা, স্কুল কলেজ করা, এইটা এখানকার বেসিক অভ্যেস, খেতে কাজ করা। তো সেই জন্য বেসিক জায়গাটা হচ্ছে, খেলা খেলতে গেলে দৌড়তে হবে। তাই আমাদের এখানে ফুটবল বেশি পপুলার। ইভেন ক্রিকেটের থেকে আমাদের এখানে বেঙ্গলে ফুটবল বেশি পপুলার। তো দৌড়দৌড়ির খেলা যেগুলো আছে সেগুলো সব আউটডোর গেমসগুলো আছে, সেগুলো পপুলার বেশি। আর আমার তো ছেলেবেলা থেকেই মনে হতো, যেটা সেটা হচ্ছে যে যখনই দেখতাম দাবা খেলছে, কেউ বসে বসে, 4 জন হয়তো বসে আছে, 2 জন খেলছে, 2 জন ঝুঁকে দেখছে, সবগুলো মাথা বোর্ডে চলে গেছে প্রায়, মানে এরকম ঝুঁকে আছে, এরকম ঝুঁকে আছে, কারো কেউ কোনো দিকে তাকাচ্ছে না। আর যদি বড় জোর তাকায় একজন আরেকজনের দিকে, সে একটা এরম করে, এরম করতে 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 হয়তো এরম তাকালো একটা ছোট করে, তাকে আবার নামিয়ে নিল। এইটুকু খালি চোখের মুভমেন্ট আর হাতের মুভমেন্ট, মানে একটা 1 ঘর গিয়ে 2.5 ঘর, এই ধরনের। এই যে ছোট্ট জায়গায় 64 খোপের মধ্যে যে আটকে যাচ্ছে ব্যাপারটা, কিছুটা লুডো খেলার মতো অনেকটা। সেই জায়গাটাতে বেসিক ছেলে মেয়েদের অ্যাট্রাকশন থাকার কথা না, কারণ তারা চঞ্চল হয় তো, ছটফট করে। এটা সেখানে বুড়োদের খেলা বলা হয়, বয়স্ক লোকেরা খেলে, বুদ্ধি দিয়ে খেলে, সেরিব্রাল গেম এটা। সেই জায়গাটার জন্য মনে হয় এখানে অতটা পপুলার নয়, কারণ যেখানে দৌড়ে গিয়ে পুকুরে জাম্প করে ঝাঁপ দেয়, মানে হুড়ধুড় করে যেন খেলা হয়ে করে, দৌড়দৌড়ি, জল ছোঁড়াছুড়ি হয়, সেইখানে ছোটদের কাছে এটা পপুলার তেমন নয়। আরেকটা কথা, চিরঞ্জিত দাস সূর্যের সঙ্গে কথা বলবো, সূর্যের সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখেছি যে ওকে বেসিক্যালি শান্ত করার জন্য, এত দুরন্ত ছিল, ওকে শান্ত করার জন্য দাবা খেলা। আমি বলতে যাচ্ছিলাম এই কথাটা, যদি কাউকে শান্ত করতে হয় তাহলে এটা করতে হবে। আর প্রায় নড়ে না এরম যারা আছে তাদের কিন্তু বাইরে চড়ে দিতে হবে, তাদের একদম দাদার ধারে কাছে আনা উচিত না। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, তাহলে এত ট্যালেন্ট এলো কি করে, 13 জন গ্র্যান্ড মাস্টার কি করে এলো? তার মানে ইন্ডিভিজুয়ালি যে বাঙালির সেই বুদ্ধিটা, সেটা এখন হয়তো দুর্বুদ্ধি বলে লোকে, ভারতবর্ষ যেভাবে মানে না, কিন্তু হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই ধরনের একটা যে ব্যাপার আছে, সেইটা গোখলের কথাগুলো সেগুলো তো সত্যি, চিরকালই সত্যি। ব্রেন তো আছে ভাই, প্রচণ্ড ব্রেন। সেই ব্রেনটাকে কাজে লাগানোর জায়গা হচ্ছে দাবা। বুদ্ধিমান না হলে ব্রেনোলিয়া খেতে হবে না, ওটা খেললেই হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার প্রবলেম অন্য জায়গায়, সেটা হচ্ছে যেহেতু এই ব্রেনটা আমার নেই, সেই জন্য দাবাটা আমি একদম পছন্দ করি না। ধরো এই একদম শুরুর দিকে যাব, দিদির কাছে যাব, পথিকৃতের কাছে যাব। দাবা নিয়ে এই গল্পটাকে বড় পর্দায় আনা, এই স্ক্রিপ্টটা পাওয়ার পরে ঠিক কি মনে হয়েছিল দিদি? কাছে ল্যাপেল আছে। হ্যাঁ, আসলে আমার আর শিবুর একটা পরিকল্পনা ছিল যে আমরা উইন্ডোজ থেকে একটা স্পোর্টস উইং খুলবো, যেখানে আমরা একটার পর একটা স্পোর্টসের ছবি বানাবো আর কি। এটাই আমাদের শিবুদার নাম করতে করতে শিবুদা আমাদের মধ্যে এসে হাজির। হ্যাঁ, শুনো, এটাই আমাদের এই প্রথম পদক্ষেপ আর কি, আমাদের এই ছবিটা। শিবুদা, দিব্যেন্দু বড়ুয়া গ্র্যান্ডমাস্টার, সূর্য শেখরের জীবন নিয়ে আসবেন পর্দায়, মানে এটা কি মানে এ হলো কেন? আমার মনে হয় পার্টিকুলারলি কারুর একটা গল্প না, যে গল্পটা মানে অনেকের গল্প হয়ে ওঠে,
আর মেবি হয়তো সূর্যশেখরের, কারণ সূর্যশেখর যে সময়ে উঠছে বা যে সময় সূর্যশেখরের গল্পটা হচ্ছে, ওটা আমারও বেড়ে ওঠা ওই সময়, উত্তর কলকাতা। একদম উত্তর কলকাতার ছেলে। তো এই ব্যাপারটা ছিল। তো আমি যখন দিদিকে বলেছিলাম, আর আমাদের কোথাও আমরা যে গল্পগুলো বলি, যে ধরনের সিনেমা বলি, সেই ধরনের সিনেমার সঙ্গে হয়তো সূর্যের যে গল্পটা রয়েছে, সেই গল্পের মানে যে গল্পে একটা দাদু থাকবে, যে গল্পে একজন মা থাকবে, যে গল্পে বাবার স্যাক্রিফাইস থাকবে, মার স্যাক্রিফাইস থাকবে, দাদু তাকে গড়ে তুলছে, যার পেছনে এমন একজন মাস্টারমশাই আছে, এবং উল্টো দিকে আরেকজন মাস্টার, মানে এই যে গল্প, তার পাশে সবাই এগিয়ে আসে। এই গল্প আমাদেরও গল্প, আমারও গল্প, আমার জীবনেও যদি হয়, আমার মার স্যাক্রিফাইস রয়েছে, আমার বাবার কথা রয়েছে, আমার দাদার কথা রয়েছে, আমার দিদিদের কথা রয়েছে। ঠিক তেমনি হয় আমার জীবনেও এমন মাস্টারমশাইরা আছে যারা পাশে রয়েছেন বলে আমি এগিয়েছি। আমার জীবনেও নন্দিতা রায়ের ভূমিকা রয়েছে। নন্দিতা রায় না হলে আমি হয়তো বকে গিয়ে একটা অন্য লোক হয়ে যেতাম। কাজেই চিরঞ্জিতদার চরিত্রটা আমার জীবনে যদি কোনোদিন বায়োপিক হয় বা কোনোদিন এরম হয়, তো আমার জীবনের চরিত্র মানে আমার জীবনের ওই চরিত্রটা হয়ে যাবে নন্দিয়াদি। আমার জীবনে এমন একজন বন্ধু দরকার, যে বন্ধু আমার হাত ধরে উঠিয়ে দিয়েছে, সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত হবে, যে আমার পাশে দাঁড়িয়ে জীবনের প্রথম সে। আমার মনে হয় সূর্যশেখরের গল্পটা বোধহয় ওরকমই একটা গল্প, যেটা চিরন্তন একটা গল্প। তো তুমি ওরম একটা গল্প নিয়েছো যেটা আরো 10টা মানুষের দেখে মনে হবে যে আপামর জনসাধারণ দেখে মনে হবে একদমই তাই। আর ওই যে উত্তর কলকাতার রকে বসে যে দাবা খেলাটা, আজকে গড়িয়াহাটের তলায় বসে যে দাবা খেলাটা, একই চেহারা। এবং আমার এটা দৃঢ় বিশ্বাস, হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এটা আদ্যন্ত একটা বাঙালি গল্প। এবং এইটাই মানে ভীষণভাবে একটা আটপৌরে বাঙালি গল্প। এবং এখানে সূর্যের দাবার জায়গায় তুমি যদি একটা তবলা যে বাজাচ্ছে, তারও গল্প হতে পারে এটা। তুমি যদি এই গল্পটাকে চেঞ্জ করে তুমি যদি আজকে দোলা ব্যানার্জির জীবনেরও গল্প বলো, দেখবে যে দোলা ব্যানার্জি বড়নগরের মেয়ে, বসাক বাগানে, তারও লড়াইটা একই ধরনের গল্প। সবারই গল্পগুলো একই রকম প্যাটার্নটা। হ্যাঁ, ওই আন্ডারডগ, সে স্ট্রাগল, তার পেছনে একটা মানুষ রয়েছে, সেই জায়গাটা সব জায়গাতেই তাই, প্রত্যেকটা জীবনে। তুমি আজকে যদি তুমি এর গল্প যেটা বলো, যে ভাগ মিল্কা ভাগও যদি বলো, কারুর তুমি স্ট্রাগলটা কিভাবে দেখো। কথা বলি, এই সেদিন পড়লাম আর কি, যেটা রোনাল্ডোর কথা বলছি। রোনাল্ডো ফুটপাত ঝাঁট দিত ছেলেবেলায় এবং খেতে পেত না। সেই অবস্থায় সে গিয়ে ম্যাকডোনাল্ডের বাইরে রাত্রির বেলা যখন বন্ধ হয়ে যেত ম্যাকডোনাল্ড, তখন গিয়ে বাইরে গিয়ে পেছনের ডোরটাতে টকটক করতো। সেখান থেকে খুলে 3টি মেয়ে ছিল ওখানে সেলসে, তাদের কে একজন আসতো, এসে বলল আই এম হিয়ার, মানে এসে গেছি। কারণ খাবার পেতো না, সারাদিন খায়নি, সেই জন্যে তারা ওইখান থেকে কিছু লেফট ওভার আছে, কিছু খাবার এক্সট্রা বেঁচে গেছে কিছু হয়তো, সেইটা ওকে দিত, তাই সেটা খেয়ে চলতো তার। ওই করতে করতে সে রোনাল্ডো হয়েছে। আর সবচেয়ে ভালো লাগলো এই জন্যে যে সে কিন্তু একদম তার ইন্টারভিউতে বলছে, পুরো প্রচারের জন্যে, যে ওই 3জন মেয়ের নাম করে বলছে, এইখানে ছিল, এই জায়গায় ছিল ম্যাকডোনাল্ডটা, সেই শহরে সেইখানে আমি পেতাম, ওরা আমায় দিত, আমি তাদের মিট করতে চাই। এবং সেটা কানেক্ট করলো, 3জন কানেক্টেড হলো এবং তারা এসে ওর সঙ্গে ডিনার করলো। কি অসাধারণ বলো! এই হচ্ছে স্ট্রাগলের গল্প। এইখান থেকে সবার গল্পই এই স্ট্রাগলের গল্প তো বটেই, সেই সঙ্গে স্ট্রাগলটাকে ভুলে না যাওয়ারও গল্প। মায়ের কথাই মনে হলো, আটপৌরের এটার মনে হলো যে আটপৌরের শাড়িতে সিঁদুরের টিপে অসাধারণ মা হয়ে উঠেছো তুমি। তো সেই গল্পটা আমরা একটু শুনতে চাই। তুমি তো মা, তোমারও সেই অভিজ্ঞতা নিশ্চয়ই ছবিতে কিছু কাজে লেগেছে, ছেলে মেয়েদের বড় হওয়া, তার সঙ্গে চলা, তুমিও তো সেটা করেছো। দেখো, মা তো, মাকে এক কথায় বিশ্লেষণ করা যায় না। মা একটা পৃথিবী। সো মায়ের স্যাক্রিফাইস বা মায়েরা যেভাবে সাইলেন্টলি সব কিছু সংসারের এক কোণে থেকে করে যায়, সেটা দেখা যায় না বা সেটা বোঝা যায় না, কিন্তু সেটা উপলব্ধি করা যায়। তো সেরকমই সৌরর মা প্রত্যেকটা মুহূর্তে সৌরকে উপলব্ধি করিয়েছে তার প্রেজেন্সটা এই ছবিতে। এবং যে কোনো সন্তান, যে ট্যালেন্টেড হোক বা না হোক, মা তাদের দায়িত্ব বা মা তাদের কাজ সাইলেন্টলি করে যায়। এবং আমি মাদেরকে বলি, দে আর সাইলেন্ট ওয়ারিয়ার্স। এবং মাদের স্যাক্রিফাইসটা ঠিক মর্ম দেওয়ার মতো। অনেকে আজকাল আছে যে অনেকে মায়ের কথা বলতে গেলে বলে যে হ্যাঁ, মা আমার জন্য এটা করেছে, কিন্তু ঠিক আছে, আমি মার জন্য এতটা করেছি। কিন্তু মার জন্য করাটা কোনো কিছুর সীমা নেই। মাকে কখনো কোনো কিছু দিয়ে তার মূল্য চোকানো যায় না। সো ইটস অ্যান ইউনিভার্সাল ট্রুথ।
আর যেটা আমি বউ হারালে বউ পাওয়া যায়। পাওয়া যায় না। তো এক্ষুনি এই যাদের স্ট্রাগলের কথা শুনছিলাম, ইনফ্যাক্ট আমি রিসেন্টলি একটা অনুষ্ঠানও করেছিলাম যেখানে আমরা মাদের সম্মান দিয়েছিলাম, আমার মা আমার দুর্গা বলে। তো সেখানে আমি শুনেছিলাম যে বুলা চৌধুরীর মাও কিভাবে তার পিছনে তার সাঁতারু হয়ে ওঠার যে ইন্সপিরেশনাল জায়গাটা তৈরি করেছিল এবং কিভাবে কষ্ট করেছে এবং কি তার স্যাক্রিফাইস। তো এরকম আমার মনে হয় যে প্রত্যেকেই মায়েদের একটা বিভৎস ভূমিকা থাকে তাদের, এবং আমি বলবো বাবার থেকেও বেশি মাদের যেই মানে টানাপোড়েনটা চলতে থাকে না, কারণ মারা তো সব কিছুকে কন্ট্রোল করছে, রাইট? মানে তার সংসার, তার জীবন, তার স্বামী, তার মানে অন্যান্য রিলেশনশিপ, নিজের সব কিছু, তারপর সন্তানের। তো মাদের ভূমিকাটা অনেক বড়। তো এইখানেও আছে, সৌরর সাথে আমার বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে কোনো কথা নেই, মার ছেলের অভিমানের জায়গাটা তৈরি হয়। এবং একটা বয়সের পরে যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় তখন তারা অনেক কিছু ভাবে যে এই কথাটা মাকে না বললেও চলে, এই জায়গাটা মাকে না সম্মান দিলেও চলে। হ্যাঁ, তো আমার ছেলের সঙ্গেও এই জিনিসটা আমার অনেক সময় হয় যে আমি অনেক সময় তাকে মেসেজে মনে করিয়ে দিই যে আমরা আছি, বেঁচে আছি, আমাদের এখনো তোমার সাথে যোগাযোগ করা দরকার, আমরা যখন থাকবো না কেউ যোগাযোগও করবে না। তো এই কথাগুলো আমি মাঝে মাঝে অঙ্কনকে মনে করিয়ে দিই, কারণ ওরা ভাবে যে মা তো আছেই, বাবা তো আছেই, কোনো না কোনো সময় একটা ফোন করে নেবো, মেসেজ করে নেবো। কিন্তু আমি মনে করি যে এখন আমরা যখন বাবাকে এখন আমি হারিয়ে ফেলেছি, আমার মা এখন যখন দেখি যে অসুস্থ, হয়তো 10টা ফোনের জায়গায় মার ফোনটা এখন একটা হয়ে গেছে, হয়তো অত কথা বলতে পারেন না, তো তখন বুঝতে পারি যে কতটা মূল্যবান এই সম্পর্ক, যে যতদিন তারা আছে ততদিনই কিন্তু আমাদের জীবনটা সমৃদ্ধ। মানে যখন তারা থাকবে না, এখন তারা নেই, আর কিন্তু কখনো তাদের কথা, আওয়াজ, গলা, দেখা কোনোটাই করতে পারবো না। তো এক্স্যাক্টলি এই জায়গাটা কিন্তু একটা বিশাল ক্রাইসিসের জায়গাতে, সেইটা আমার মনে হয় এই জেনারেশনকে সেই জায়গাটাকে মানে ভাবনাটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ছবিটার মাধ্যম দিয়ে কিন্তু প্রতিকৃত এত সুন্দর একটা স্ক্রিপ্ট করেছে, এই ছবিটার মাধ্যম দিয়ে কিন্তু এই সম্পর্কগুলোকে নাড়া দেবে। বিশেষ করে ওই জায়গাটা, যে জায়গাটা আমার মনে হয় যে সন্তান তো মাকে সবসময় আঁকড়ে রাখে, যে মুহূর্তে সন্তান বড় হয়ে গেল মায়ের থেকে আস্তে আস্তে একটা দূরত্ব তৈরি হয়, সেটা হবেই, সেটা খুব ন্যাচারাল, কিন্তু মায়ের জগৎ সেই হয়তো অ্যাবসলিউটলি। এবং তখন মা কি করে এক্স্যাক্টলি সেইটাই। ইনফ্যাক্ট শিবু এবং নন্দিতাদির প্রথম ছবি যেটা ইচ্ছে, এটার মধ্যেই দেখানো হয়েছিল যে মায়ের পুরো মানে জীবনটাই ছিল তার সন্তানকে ঘিরে। শেষ দৃশ্য অবধি মা তার মেডেল, তার বই, তার বার করছে ইয়ের থেকে, যে এগুলো নিয়ে সে বাঁচে। তো মায়ের কাছে ওই জায়গাটা না ভীষণ একটা যুদ্ধের মতো, মানে তার কাছে মানে ভেতরের যুদ্ধ আর কি। মানে আমি বাহ্যিকটা বলছি, মনের সঙ্গে তার এই দ্বন্দ্বটা কিন্তু চিরকাল থেকে যায়। ছেলের সঙ্গে কোথাও না কোথাও মার একটা অদ্ভুত বন্ধন থাকে, যেটা ঠিক এক্সপ্লেন করা যায় না। মা মেয়ে থাকে, অভিমানের একটা ভীষণ বড় জায়গা থাকে, যেখানে আমার আর সৌরর এখানেও একটা কিছু দৃশ্য আছে যেখানে কোনো কথা নেই কিন্তু অভিমান আছে, একটা বিরাট অভিমান, যেখানে না বলা কথা, যেখানে কথা নেই, সেখানে শুধু এক্সপ্রেশন, যেখানে মা কষ্ট পাচ্ছে, ছেলে কষ্ট পাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু এখন সিনেমার মধ্যে মানে এখন জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা। সবাই এত তাদের মোবাইল ফোন আর মানে এর মধ্যে ব্যস্ত যে তারা সম্পর্ক ওখানে খুঁজতে থাকে, কিন্তু হিউম্যান রিলেশনশিপগুলোর থেকে তারা সরে দাঁড়াচ্ছে। তো হিউম্যান রিলেশনশিপটা কিন্তু এখনো এক্সিস্ট করে, সেই জায়গাটার মানে এখানে তো ছোঁয়া যায়, এইটা ফিল করা যায়। তো ফোনে তো শুধু দেখা যায়, তো তাকে ফিল করা যায় না। তো ওই ফিলিংগুলো কিন্তু এই ছবি আবার ফিরিয়ে আনবে আমার বলে মনে হয়, যে এই জায়গাগুলো দাবারুর বিশেষ কিছু জায়গা আছে যেগুলো কিন্তু ভীষণ মূল্যবান জায়গা। দাদু নাতির কিছু দৃশ্য আছে, এই যে দাদু নাতির মধ্যে যে ইকুয়েশন, যে ফিলিংস, যে ভালোবাসা, এখন তো সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, দাদু নাতি কতটাই পায়। এক্স্যাক্টলি, আমরা ঠাকুমার কোলে বড় হয়েছি, মানে পিসিদের ভালোবাসায় বড় হয়েছি, মাসিদের আদরে বড় হয়েছি। তো সেই সম্পর্কগুলো তো খুব ইম্পর্টেন্ট লাইফে, একটা বাচ্চা ডেভেলপমেন্টের জন্য খুব বড়। যেটা দীপক দা একটু আগে বলছিল যে প্রোটেকশন, এই যে বাচ্চার একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে, ভালোবাসার এনভায়রনমেন্ট যখন বড় হয় তখন সেই বাচ্চা অন্যরকম হয়, আর যে খুব ট্রমাটিক চাইল্ডহুডে বড় হয় সে খুব অন্যরকম একটা বাচ্চা হয়। তো এখানেও এদের ট্রমা আছে তাদের জীবন নিয়ে, কিন্তু তাদের ভালোবাসার জায়গাটা কিন্তু পরিপূর্ণ। সেইখানে এটা একটা দারুণ চিত্র করেছে। এইটা শুনতে শুনতে আমার মনে হলো একটা ঘটনা আমার খুব ইন্টারেস্টিং
এইরকমই আর কি মায়ের একটা ঘটনা। আমি বলে থাকি মায়ের আঁচল দিয়ে ইকোনমিক্সটা শুরু হয়। একটা বাচ্চা শিশু প্রথম পয়সা চেনে বা বোঝে মায়ের আঁচল থেকে, কারণ প্রথম সে একটা লজেন্স খেতে চায়, একটা ঘুড়ি কিনতে চায়, আর সেটা কিন্তু মা ওই খুঁটটা খুলে তাই থেকে বার করে দেয় পয়সাটা। ওইখান থেকে ইকোনমিক্সের শুরু হলো তার। এইটা একটা অদ্ভুত ঘটনা, সত্য ঘটনা, সেটা আমার জামাইবাবুর ক্ষেত্রে হয়েছে, খেজুরপুরের ছেলে। তো ওখানে মা সাধারণ একটা বাড়িতে, ভাড়া বাড়িতে থাকে, মা বাবা ভাই আছে আরো। তো সেই জামাইবাবু এখন মানে আমার দিদির সঙ্গে বিয়ে হয়েছে, সে এখন আমেরিকা থাকে, তার বিরাট বাড়ি ফাড়ি হয়ে গেছে, মিলিয়নে আসে। এবার এখানে ফিরেছে, মা পাগল, মায়ের জন্য রেগুলার আসতো, মারা গেছেন মা কয়েক বছর আগে। তো এখানে এসে সে যত আবদার আছে সব মার কাছে করতে পারতো, এই রিলেশনশিপটা রয়েছে। কিন্তু একটা জিনিস বলেছিল, এটা খুব মজার, সেটা হচ্ছে ও যখন অত টাকা যার, তো ডলারের বাঞ্চ রয়েছে তার পাশে, কিন্তু বার করে একটা কোনো কারণে কিছু একটা আনতে দেবে বলে বোধহয় বলছে, এই আমার কাছে তো টাকাটা নেই, খুচরো টাকা নেই, এখানে দেখছি টাকা। মা হঠাৎ এসে তার নাকি খুঁটটা খুলে বলছে, তোর টাকা লাগবে, টাকা লাগবে বলে খুঁট থেকে বার করেছে, বার করে একটা 2 টাকার নোট, একটা 1 টাকার নোট বার করে ওকে দিচ্ছে। যাকে দিচ্ছে সে মিলিয়নের। অসাধারণ। না, ওই টাকাটা নেই, আর ওকে সাহায্য করতেই হবে ছেলেকে। ছেলে মানে সান ইন ট্রাবল, এটা নিতে পারবে মা, সেটা তার যেটুকু ক্ষমতা সেটাই এগিয়ে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। আর এটা খেয়াল নেই যে যাকে দিচ্ছে সে তো যে দোকানটা কিনতে পারে, যে দোকান থেকে জিনিস আনতে দিচ্ছে আর কি। তো এইগুলো আমার কাছে খুব মজা লেগেছে। আমার শুরুটাই আঁচলটা খুবই, মায়ের আঁচলটা খুবই ইন্টারেস্টিং। পরের ছবি এটা করিস মায়ের আঁচল। তো প্রতিকৃতির কাছে একটু যাব, সেটা হচ্ছে যে এই যে যখন তুমি এটা বসলে প্রথম শিবুদা এবং নন্দিতাদির সঙ্গে, সেটা তো খুব টাফ মোমেন্ট একটা, কিন্তু সেখানে ঠিক ওই শুরুটা কিভাবে হলো, কি ইনপুটস পেলে, কোন জায়গাটা তোমাকে স্যাক্রিফাইস করতে হলো, বা তোমাকে কিছু নতুন কিছু অ্যাড অন করতে হলো? প্রথম কথা বলি, মানে আজকে ইন্টারভিউটা আমার কাছে খুব স্পেশাল, কারণ মানে আমি প্রথমবার মানে ইন্টারভিউ দিচ্ছি, পাশে দিদি আর কি বসে আছে। তো মানে আমি বলছি, আমি এই ছবিটা আমার কাছে, মানে আমি 2টো লাইন বলে নিয়ে তারপরে এই লাইনে আসবো। মানে এই ছবিটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল, কারণ যাদের হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলাম, মানে তখন কিছুই জানতাম না, মানে কিভাবে সিনেমা হয় তো দূরের কথা, মানে কি হয় না হয় কিছুই বুঝতাম না আর কি। তো হ্যাঁ, মানে প্রথমবার যখন অবজারভার হিসেবে এসেছিলাম আর কি, তো যাদের হাত ধরে এসেছিলাম এবং তারা আর কি আমার এই ছবিটা, মানে আমার এই ছবিটা প্রডিউস করছে আর কি। তো আমার কিছু মোমেন্টস মনে আছে, মানে অত ক্লিয়ারলি মনে নেই, অনেকদিন আগের কথা, যেখানে আর কি মানে মানে আমি তখন অত কিছু বুঝতে পারতাম না, তো আমি সবার কাছে খুব বকা খেতাম। সেই বকা খাওয়ার পর দেয়ার ওয়াজ 1% যে আমাকে আগলাতো আর কি। তো শি হ্যাজ অলওয়েজ বিন, তো শি হ্যাজ বিন আ মাদারলি ফিগার। মানে হয় না, মানে যে সম্পর্কটা সবসময় বলতে হয় না, মানে যেটা বলছিল আর কি, মানে হয়তো আমাদের কথাই হয় না, ম্যাক্সিমাম টাইমস আমাদের কথাই হয় না, বাট ওই দিনগুলো আমার খুব মনে আছে, যে মানে সব মানে বকা খাওয়ার পর আর কি আমি একজনের কাছেই যেতাম, যে আমাকে পরে আবার বোঝাতো আর কি। তো এই ইন্টারভিউটা আমার কাছে খুব স্পেশাল। তো এটা ছাড়া বলতে চাই আর কি, যে আমার ঝগড়াগুলো সব দিদি সলভ করেছে শিবুর সাথে। গিয়ে কি বলছিস, শুটিং এর সময় ঝগড়া হয়েছে, না গিয়ে কি বলতিস, না না, সে বলে আমার বকেছে, আমাকে আর মাপবে না তো, এই বলেছিল ছোটটা। তো এটা ছাড়াও আর কি, যে যখন শিবুদা এবং দিদি আর কি সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে বলে আর কি, তো আমার মনে হয়েছিল, মানে একটু পড়াশোনা করে দেখলাম, মানে দাবা, আমি এটা অনেক জায়গায় বলেছি আর কি, দাবা ইজ নট জাস্ট এ গেম, মানে এটা অনেক বড় একটা বৃহৎ জায়গা আছে। মানে আমি বলছি, এটা সিনেমাতেও উল্লেখ আছে যে এই খেলাটা প্রথম খেলেছিল মন্দোদরি, মানে যেটা রাবণের বউ, আর এই খেলাটা উনি ইনভেন্ট করেছিলেন, যেটা অনেকগুলো রিসার্চে আছে আর কি, যে শুধুমাত্র রাবণ যাতে যুদ্ধে মনোনিবেশ না করতে পারে। তাহলে একটা খেলার উৎস হয়েছে রাবণকে শান্ত করার জন্য, মানে ফর এ বিগার পারপাস, একটা যুদ্ধ থামানোর জন্য, যে এটাতে কনসেন্ট্রেট করলে এটা। আর আজকে মানে দিদির কাছ থেকে আমি জানতে পেরেছিলাম যে যখন মানে কোভিড হয়েছে তখন মানে দাবা কতটা বেড়ে গেছে, মানে সব স্কুলে
সব জায়গায় দাবা খেলানো শেখানো হচ্ছে। আমি গিয়ে রত্নাকে শেখাচ্ছি দাবা। না করার জন্য। কিন্তু আবার এটাও বলে যে দাবা যুদ্ধ নিয়ে এসেছিল, মানে সর্বনাশা। তো এই আমাদের সিনেমাতে তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যেখানে চিরঞ্জিত দা বলেন, যেখানে দাদা বলেন যে একটা জায়গায় শঙ্করদা গিয়ে বলছেন আর কি, যেখানে সৌরর বাবা, যে এটা খেলে কি হবে, এই জায়গাগুলো বলে। তখন দাদা শঙ্করদাকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে বলে দেখাচ্ছে যে এই মানুষটার স্মৃতি চলে গেছে, অ্যালজাইমার। তো বলছে তার স্মৃতি ফেরানোর চেষ্টায় দাবা রয়েছে। তো বলছে জুভেনাইল ক্রাইম হয়েছে, অপরাধী জেলের ভেতরে, এই তারা কিন্তু এই দাবাটা খেলছে কাউন্সিলিং এর জন্য, মেন সোসাইটিতে ফিরে আসার চেষ্টা করছে। বাট একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথায় প্রবলেম হয়েছে বাইক থেকে পড়ে গিয়ে। তো বলছে আবার ওকেও দাবাটা খেলানো, যাতে ও স্মৃতিটা ফিরে পেতে পারে আবার যায়। একজন চোখে দেখতে পায় না, একটা জায়গা হচ্ছে একজন চোখে দেখতে পায় না, সে ওই দাবাটা খেলছে, চোখে না দেখেও দাবাটা খেলছে, তার জীবনে আর একটা দৃষ্টি যেন সে তৈরি হতে পারে। তো দাবা কিন্তু শুধুমাত্র মানে আজকের দিনে দাবা কিন্তু একটা থেরাপির জায়গাতেও চলে গেছে, তো সেটাও খুব ইম্পর্টেন্ট। তো পথিকৃৎ থেকে যেটা শুনছিলাম, তারপর তো যেটা শিবুদা বলছিল আর কি, যে এখন দাবা মানে দাবা অনেক জায়গায় ইনকর্পোরেট করা হয়ে গেছে। তো এছাড়া গুজরাট স্টেট মোস্ট প্রবাবলি মানে দাবা সিলেবাসের ভেতরে ইনক্লুড করে ফেলেছে। তো এটা ছাড়াও আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ধরো যে হয়তো ক্রিকেট খেলতে চায়, মানে এটা একটা ইচ্ছে পূরণের গল্প, একটা উত্তরণের গল্প, মানে অনুপ্রেরণার গল্প। তো এখানে ধরো যে এটা মানে যে ক্রিকেট খেলতে চায় তারও একটা সিনেমা, মানে তার জন্য এটা প্রযোজ্য, মানে তারও ফ্যামিলিতে এই অবস্ট্যাকলস গুলো আছে। কিন্তু দাবা অ্যাজ এন অ্যাডেড অবস্ট্যাকল। তুমি ক্রিকেট খেলতে চাইলে তুমি জানো একটা সমরণ ব্যানার্জি ক্লাবে যাবে, তুমি গান শিখতে চাইলে তুমি জানো যে এই একাডেমিক্সে ভর্তি হবে। দাবা শিখতে হলে কেউ জানেই না। তো এটা তো এখন রিসেন্ট হয়েছে, না এটা এখন রিসেন্ট হয়েছে, কিন্তু মানে এখন রিসেন্টলি অনেকগুলো ক্লাবস খুলেছে। কিন্তু মানে আমি বলছি যে সূর্য যখন শুরু করেছিল তখন কিছুই ছিল না, মানে দেয়ার ওয়াজ নো ইনফ্রাস্ট্রাকচার ইন দাবা। হ্যাঁ, তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে ওর যেভাবে উত্তরণের গল্পটা, মানে ওই পাড়ার রকে প্রথম দাদুকে হারানো থেকে গ্র্যান্ড মাস্টারটা, এটা মানে একটা মানে এক্সাম্পল টু শো। এত সুন্দর একটা সিনটা না আমাদের ছবিতে দেখবার মতো সিনটা। বাচ্চাটাও এরকম ভাবে বসে আছে আর দাদু এরকম ভাবে খেলছে, মানে দাবার বোর্ডটা সামনে রকের উপরে, মানে ন্যাচারাল মোমেন্টস, অর্গানিক লাইফের, এটাই তো জীবনের ছবি। এবং শুধু দাবা খেলা তো নয়, দাবার চালের একটা পেশেন্স শেখাচ্ছে, একটা টাইম পিসটাকে বন্ধ করার একটা ট্রিক আছে। দাবা খেলতে খুব বেশি, যার জন্য উইকেট ছেড়ে যেত ইনফাই দাঁড়িয়ে। তো আমরা তো পর্দায় ছবিটা দেখবই, কিন্তু পর্দার পিছনে যে গল্পগুলো, সেই গল্পগুলো যদি একটু শুনি। খুব ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন না, ঋতুদীপ ছবিটা পুরোটাই অ্যাক্সিডেন্টের ভেতর দিয়ে গেছে আর কি। মানে একটা জায়গায় মানে সিনেমা ইন্ট্রোডাকশনই হয় আর কি, যেহেতু চাল ডাল ফোটাচ্ছিল আর কি খিচুড়িটা বানাবে বলে, ওইটুকুই পড়ে। তুই বল এবার, আজকে আমি জানি না, ও তুই বলুক আগে তারপরে। তো ওখানে আর কি একটা সিকোয়েন্স ছিল যে বলটা এসে পড়বে আর কি, আর খিচুড়িটা পড়ে যাবে যেখান থেকে ঝামেলাটা হবে। আর ও প্রথমবার আমরা বাচ্চাটাকে দেখতে পাচ্ছি আর কি, যে বাচ্চাটা এতটাই দুরন্ত, পরে যাকে দাবা মানে দাবা দিয়ে শান্ত করা হয়। তো এরকম একটা সিকোয়েন্স শুট হচ্ছে, এবং সেটা আর কি ওই যেরকম হয় আর কি, আগুন লাগিয়ে দিয়েছে একটু ধোঁয়া বেরোবে বলে, বা সেটা আর কি লাইট হতে একটু সময় লাগছে, ক্যামেরাটা আস্তে করে সরছে, এই যে সরাসরি এবার খিচুড়ি তখন প্রতিক্রিয়া একটা দুর্দান্ত ডেমনস্ট্রেশন দিল আমাকে। এটা পড়বে, এখানে ছিটকাবে, তুমি পড়বে, এটা থেকে ছিটকাবে, আর এই যে মানে উনুনের উপরে যে এটা মানে কড়াইটা আছে ওটা ওই দিকে পড়ে যাবে উল্টে, মানে ও যেভাবে দেখালো তাতে আমি কনভিন্স, ঠিক আছে। আর একটু ইয়ে লাগছিল, হ্যাঁ যে ওই দিকে পড়বে, কড়াটাও শুনে নিল, আর তারপর দেখছি বেশ ধোঁয়াটা উঠছিলাম, বেশ ন্যাচারাল হবে সিনটা, আমিও ভাবছি এমনি করে।
তারপর তো পুরো ফুটন্ত জলে পড়ে পুরো এইরকম ভাবে যে আমি হাতটা ভাগ্যিস এমনি নিয়ে নিয়েছিলাম। তাই শুচিভর আমাকে পরের ছবিতে যাই না নেমে কিনা, কিন্তু তারপরেও আবার মানে নাও নিতে পারতো, তখন মুখে যদি স্কার হয়ে যেত, কিন্তু হাতটা আমি এরকম করে নিয়েছিলাম। কিন্তু পুরো ফুটন্ত জিনিসটা আমার এখানে এই দাগটা অবশ্য আমার পার্মানেন্ট হয়ে গেল এখন, কিন্তু সেটা আমি ঢেকে রেখেছিলাম। তো এরকম ভাবে পড়লো, কিন্তু ওটা ন্যাচারাল ছিল শটটা, যে আমি বলছি আই তুই কোথায় আছিস, চিৎকার করছি, বাচ্চাটা দৌড়ে যাচ্ছে, কিন্তু সবাই ভাবছে আমি অভিনয় করছি তখন, কিন্তু করে চিৎকার করছি, কিন্তু তারপরে বলছি আয় আমাকে জল দে, তখন ওরা বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে। কিন্তু আমি তখন কিছু বলিনি, বিকজ শটটা চলছিল, আমি সহ্য করছিলাম যে কাটবো না, যে একটা ভালোই শট হয়েছে। কিন্তু তারপরে এরকম হলো। আর সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছিল পরে, এর পরেই আমার একটা বাংলাদেশে একটা ছবি শুটিং ছিল, তো সেটা আবার খুব গ্ল্যামারাস ফিল্ম, স্পর্শ বলে। এবার আমি তারপরেই গেছি তো বাংলাদেশে, আর এখানে ব্যান্ডেজ করা, আর বারবার শার্ট পরে এরকম করে শাড়িও ঢেকে নিচ্ছে এমনি করে। আমাকে ডিরেক্টর বলছে কি যে একটা হইলো ঋতুদির ওই দাবারু করতে গিয়া, তো আমি কিছুতেই আর গ্ল্যামারটা ইউজ করতে পারছি না ঋতুদির, কারণ কিছুতেই কিছু ইনফ্যাক্ট পাঠিয়েছিলাম ছবিটা এইখানটা ব্যান্ডেজ করে, তো বারবার এটা জ্যাকেট পরছি বা কিছু কিছুই মানে শাড়ি টাড়ি শিফন শাড়ি টাড়ি কিছুই উনি বোঝাতে পারছেন না, কিছুই বোঝাতে পারছেন না, গ্ল্যামারটা কিছুতেই আমি ইউজ করতে পারছি না। আমি বললাম যে যাকে বাবা একটা ডি গ্ল্যামারাস ছবি করে এলাম, তো আপনি একটু গ্ল্যামারটা পরে ইউজ করবেন। তো এরকম অনেক ঘটনা। ইনফ্যাক্ট সৌরর আমার একটা সাংঘাতিক সিন আছে যেটা বলতে চাই, যেটা আমি না ওটা তো একটা আছে, এটা ও বলবে, আমি বলছি এটা আমার আর সৌরর একটা মানে এই ছবিতে প্রচুর অ্যাক্সিডেন্ট, যেটা বলছিল প্রতিকৃত, যে প্রচুর চেজিং। তুই যদি ওই সিনটার কথা না বলিস চেন্নাইতে, দেখ আমি তোকে কি করি। তারপরে ওরা আমার একটা সিন ছিল যেখানে গাড়িতে আগুন লেগে যাবে, মানে বিভৎস সিনটা, এবং বেশ দাউ দাউ করে আগুন জ্বলছে আমাদের সামনে, এবং আমি আর ও সেই ট্যাক্সি থেকে নেমে কমপ্লিটলি দৌড়চ্ছি ওই আগুন, এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাও মানে আমি আর ওর পুরো টেন্সড হয়ে বসে আছি, কখন আগুন জ্বলছে চারপাশে, আমরা দুজনে মিলে বললাম চল এবার আগুনটা একটু দূরে আছে। তো এরকম বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে। বল এই ব্রিজটার কথা বল চেন্নাইতে। আর তার উপর আমরা চেন্নাইতে একদিন শ্যুট করেছিলাম। এবার চেন্নাইতে কিছু ইম্পর্টেন্ট লোকেশনসে শ্যুট করেছিলাম, যেগুলো আর কি চেন্নাই বললেই দেখা যায় আর কি। তো ওখানে নেপিয়ার ব্রিজ বলে একটা ব্রিজ আছে আর কি, যে ব্রিজটা ওই দাবার ছকটা আছে, তো ওইখানে গাড়ি মানে ইট ইজ অলমোস্ট এ হাইওয়ে, আর সেখানে আর কি সব গাড়ি প্রায় 100-100-র উপরে চলে আর কি, মানে ওখানে দাঁড়িয়ে আর কি ক্রস করা, ওখানে আর কি ক্রস করা যায় না। তো ঋতুদি ওয়াজ সো স্পোর্টিং, আমি বলেছিলাম এই ব্রিজের একটা শর্ট চাই, কারণ ওটাই প্রজ্ঞানন্দ জিতেছে বলে আর কি ওরা ওইরকম ভাবে সাজিয়েছে আর কি, দাবা দিয়ে পুরোটা। তো ঋতুদি আমাকে বললো তুই ক্যামেরাটা, আর ওখানে আমাদের পারমিশনও নেই, আর আমরা এমন দিন শ্যুট করছি যেদিন আর কি চারদিকে পুলিশ, হ্যাঁ মানে আমাদের পারমিশন ছাড়া শ্যুট করবো। তো ঋতুদি ওয়াজ সো স্পোর্টিং, ঋতুদি আমাকে বললো যে তুই গাড়ির ভেতরে ক্যামেরাটা কর, বাদ বাকি আমি করে দেবো। আর ঋতুদি শাড়ি পরে আর কি এপার থেকে ওপার গেল, ওই 120 স্পিডে কিন্তু গাড়িগুলো যাচ্ছে আর কি, আর তার মাঝখানে ওই ব্রিজের মাঝখান থেকে দৌড়েছে, আর ওটা কিন্তু 3-4টে টেক হয়েছে। হ্যাঁ জানতাম যে ট্র্যাক আছে এতটা। হ্যাঁ সেটা ঠিক না, সত্যি মানে ওরকম স্পিডে গাড়ি যাচ্ছিল, কিন্তু আমি বললাম ঠিক আছে চল তুই চলে যা, আমি ঠিক পেরিয়ে যাব। দিয়ে আমি সাইড দিয়ে চলে গেছি। তারপর আবার ওরা বললো না আর একটা রিভার্স শট নিতে হবে, আবার আমরা ঘুরে এবার এই ঘোরাটা কিন্তু 2 ঘন্টার মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, মানে ঘুরতে হবে অন্য রাজ্য দিয়ে। আর যেই আমরা লোকজন দেখছি অমনি আমরা কিরকম একটা মাথা নিচু করে অন্যদিকে তাকাচ্ছি, যেন আমরাও পেডেস্ট্রিয়ান, জানি না আমরা পেডেস্ট্রিয়ান ওদিকে হাঁটছি, ভুল করে চলে এসেছি কিছু জানি না। লোকগুলো না এরকম ভাবে দেখলাম যে তুই পুলিশের লোক, সিভিল ড্রেসে আছে না কি আছে ভগবান জানে, অন্যদিকে তাকিয়েছে মানে খুব। আর ওইটা হচ্ছে একদম হাই কমিশনারের সামনের জায়গা, মানে পুরোটা রেড অ্যালার্ট, তার মাঝখানে শুটিং হচ্ছে। আমি ওদিক দিয়ে তাকিয়ে চলে যাচ্ছি। চিরঞ্জিত দাকে আমি একটাই কারণ জিজ্ঞেস করছি, অনেকদিন পরে অন স্ক্রিন তোমাদের এক্সপেরিয়েন্স। আমরা যখনই অনস্ক্রিন হই তখনই আগুন জ্বলে যায় স্ক্রিনে, বুঝেছিস? আবার আমাদের ম্যাক্সিমাম সব ছবি হিট,
মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি আমি বেশি চিরঞ্জিতদার সাথেই কাজ করেছি, মানে মানে আমাদের একটা জুটি ছিল এবং আমাদের স্বপন সাহা এবং অন্যান্য ডিরেক্টররা অনেক কাস্ট করেছে এবং মানে আমরা সুপারহিট জুটি বলে প্রচুর ছবি করি এবং চিরঞ্জিতদার নিজের প্রোডাকশনের আমি ম্যাক্সিমাম 3টে ছবিতে আমি হিরোইন, যেটা চিরঞ্জিতদার নিজে প্রডিউস এন্ড ডিরেক্ট করেছে। And he is a genius, he is a multitasker, পলিটিশিয়ান, ডিরেক্টর, প্রডিউসার, পেন্টার, কার্টুনিস্ট, আর কি মানে এখন আবার গবেষণা করছেন একটা জিনিস নিয়ে, তো অনেক কিছু মানে হিজ আ সিঙ্গার, পোয়েট। তো আমার মনে হয় যে ইজ আ কম্বিনেশন অফ লট অফ থিংস, মানে হিজ অ্যান ইন্সপিরেশন। থ্যাংক ইউ। আর আমার যেটা মনে হয় আমি ভীষণ কমফোর্টেবল ওর সঙ্গে পাঠ করতে, সেই জন্য ওকে বারবার নিই, রেগে যায় অন্যরা। শতাব্দী প্রায় রেগে যেত খুব, আগে শতাব্দীকে নিতাম, পরে বাদ দিয়েছিলাম ওকে নিতাম বলে। এরকম হয়েছে অনেক সময়, কম্বিনেশন করেছি, সংসার সংগ্রাম করেছি আমরা। তো আমি বলছি সেইটা একটা ব্যাপার ছিল। আর এইবার এখন কাজ করতে এসে আরো কমফোর্টেবল। আর এবার দেখছিলাম সেটা হচ্ছে যে লেট হয় ওর, কিন্তু কম হয়, আগের মতো নয়। বাকি সব ঠিক আছে, খুব ভালো, খুব র্যাপও খুব ভালো। দেখা হয়ে গেলে ওখান থেকে একদম স্পার্কিং আরম্ভ হয়, কোনো অসুবিধা নেই কিছু। আর ওরটা শুনেছি আর গোবিন্দারটা শুনেছিলাম আমি, সেটা হচ্ছে অনেক লেটে পৌঁছয়, কিন্তু নাকি পৌঁছানোর পরে নাকি ম্যাজিকের মতো কাজটা শেষ করে দেয় তাড়াতাড়ি। অনেকে মানে 4 ঘন্টার কাজটা নাকি 1 ঘন্টায় করে দেবে, এরকম ছিল। মানে যা ডায়লগ বলবে মুখস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, যা মুভমেন্ট বলবে করে দেবে, কিছু অসুবিধা নেই। সে সবাই চুপ করে যেত, যখন করে দিত 1 ঘন্টার কাজটা, এরকম আর কি ব্যাপারটা ছিল। ঋতু এক্স্যাক্টলি তাই, ঋতুকে যে কোনো রোলে ফেলে দাও, ওই গ্ল্যামার আছে কি নেই কি সেটা ইম্পর্টেন্ট না, ফেলে দাও, ডেফিনেটলি তোমার পারপাসটা সার্ভ করে দেবে। যদি পরীক্ষার ক্ষেত্রেও কি তাই ছিল যে সারা বছর না পড়ে 1 মাস পরে আমি ভালো রেজাল্ট করব? একদমই তাই। আমি অত ঘ্যানো করে কোনোদিনই পড়াশোনা করতাম না, আমি পরীক্ষার আগে ঠিক পড়াশোনা করে নিতাম। এবং আমার এখনো মনে আছে যে হাই সেকেন্ডারি আগে 1.5 মাস বন্ধ করে দিয়েছিলাম দরজা, ওই সময় আর বেরোয়নি। ওইটাই আমার মানে ইনফ্যাক্ট আমার যখন মানে গ্রাজুয়েশন করছি তখন আমার পক্স হয়েছিল, চোখের মধ্যে পক্স। আমার ঠাকুমা আমাকে নিয়ে আরেকটা জায়গায়, আরেকজন মহিষী মহিলা দেখেছি আমি, আমাকে নিয়ে আরেকটা বাড়িতে, আমার পিসির বাড়ি চলে গেল, সেখানেও আমাকে একটা ঘরে বন্ধ করে ওই 1 মাস আবার পুরো পড়াশোনা করে পরীক্ষা। তো আমি একটু ওরকমই, মানে একটু লাস্ট মোমেন্ট। এত বেশি ছবি করতে পারে। আর একটা কথাই বলতে চাই দাবারু নিয়ে, যে আজকে 10ই মে অক্ষয় তৃতীয়া, দাবারু রিলিজ করছে এবং আজকে একটা খুব অসপিশিয়াস ডে, এবং মানে সমৃদ্ধি এবং আমাদের প্রসপ্যারিটিটা যাতে সিনেমা ইন্ডাস্ট্রিতে যেন আরো বেশি করে ফিরে আসে, এবং এই ছবি নিশ্চয়ই আরো অনেক ভাগ্য ফেরাবে এই সিনেমার। আমি চাইবো যে আপনারা সবাই মিলে দাবিয়ে দাবারু দেখুন। এবার গরমের ছুটি, এখন বৃষ্টিও পড়ে গেছে, চারদিক ঠান্ডা হয়ে গেছে, সবাই মিলে দাবারু দেখুন। দাবারু কিন্তু শুধু একটা দাবার গল্প না, জীবনের গল্প, অনেক জার্নির গল্প, আর ছোট থেকে বড় হওয়ার যে ছেলেবেলাটা আমরা হারিয়ে ফেলেছি তার গল্প দাবারু। প্লিজ আসুন এবং দেখুন। দাবড়ে দেবো। থ্যাংক ইউ। মে মাস মানেই তো শিবুদা নন্দিতাদির মাস, উইন্ডোজের মাস, তাই তো? শিবুদার জন্মদিনও, আর শিবুদার জন্মদিনও আর কিছুদিন পরে, জিনিয়ারও জন্মদিন মে মাসে। তো এই একটা ব্যাপার থাকে না, মে মাস ঘিরে একটা রিটার্ন গিফটের মতো দর্শকদের। না ওই যে দর্শকের মানে সবসময় আমরা দর্শকের আশীর্বাদ পেয়েছি। আর পোস্তর ওরও 2017 সালে 12ই মে ওর ছবি রিলিজ করেছিল। কাজে মে মাস আমাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, আপনারা দাবারু দেখবেন। আর আজকে আরও একটি বাংলা সিনেমা রিলিজ করছে নয়ন রহস্য। কাজেই এন্টায়ার দাবারু টিমের তরফ থেকে নয়ন রহস্যের সমস্ত সদস্যদের জানাই শুভ অক্ষয় তৃতীয়া। দুটো সিনেমাই খুব ভালো চলুক, এটাই আমরা চাইবো। ভালো থাকবেন, সুখে থাকবেন।